আহমাদ মুসার রক্ষা নেই, তাকে ফাঁদে পড়তেই হবে, বলল জেনারেল শ্যারন। কিছুক্ষণ আগে শশাঙ্কের সাথে কথা হলো। সে বলল আজ সন্ধ্যার দিকে নাকি আহমাদ মুসা আনাপোলিসে যাচ্ছে, অথচ তার যাওয়ার কথা ছিল না। শশাঙ্ক ও সাগরিকায় ওয়াশিংটনে যাবে শুনেছিলাম, বলল নোয়ান নাবিলা। ধন্যবাদ নাবিলা, এখন দেখবে আহমাদ মুসার পরবর্তী কাজ হবে তোমাকে ফলো করা। সে নিশ্চিত মনে করেছে তুমি আমাদের সাথে জড়িত এবং তুমি সারা জেফারসন সম্পর্কে সব কিছু জানো, বলল জেনারেল শ্যারন। এটাই তো চাই, আমাকে ফলো করবে আর আমি তাকে ফাঁদের মধ্যে নিয়ে যাব, নোয়ান নাবিলা বলল। আর আমরা তাকে টুক করে খাঁচায় পুরব, বলে হেসে উঠল জেনারেল শ্যারন। আমি সবচেয়ে বেশি খুশি, সাগরিকাকে তার হাত থেকে রক্ষা করার একটা পথ বের হবে, নাবিলা বলল। শুধু তো সাগরিকা সেন নয়, আমাদের তথ্যমতে শশাঙ্ক সেনও আহমাদ মুসা দারুণ ভক্ত হয়ে উঠেছে, বলল জেনারেল শ্যারন। সেটা আহমাদ মুসা সাগরিকার বন্ধু হওয়ার কারণে। সাগরিকাকে সরাতে পারলে শশাঙ্ক এমনিই সরে যাবে, নাবিলা বলল। মিস্টার শ্যারন, আহমাদ মুসাকে আটকাবার আরও সুযোগ পাচ্ছি, এটা আসার কথা, কিন্তু আমি মামলা নিয়ে সত্যি উদ্বিগ্ন। মামলার চার্জশিটগুলো আমি পড়েছি, আমাদের জন্য আইনি লড়াই চালাবার কোনো সুযোগই নেই, বলল আমেরিকান কাউন্সিলর জুইস অ্যাসোসিয়েশন এর প্রধান ডেভিড উইলিয়াম জোন্স, তার কণ্ঠে উদ্বেগ। এজন্যই আইনের চোখকে অন্যদিকে ঘোরাতে হবে, বলল জেনারেল শ্যারন। কিভাবে? জিজ্ঞেস করল ডেভিড উইলিয়াম জোন্স। কেন, আপনিও তো জানেন, বিজয়ের আনন্দে আহমাদ মুসা এমন কিছু করে বসবে যা তাকে আমেরিকানদের কাছে ঘৃণার পাত্রে পরিণত করবে, বলল জেনারেল শ্যারন। সেটা কি, কিরকম? দারুণ উৎসুক কণ্ঠে জানতে চাইল নোয়ান নাবিলা। জেনারেল শ্যারন ও ডেভিড জোন্স দুজনে তাকালো নোয়ান নাবিলার দিকে, কিছুটা বিব্রত ভাব নিয়ে দুজনের চোখে মুখে। জবাব দিল জেনারেল শ্যারন, বলল মুখে হাসি টেনে, ও কিছু না, আহমাদ মুসা আমেরিকার ইহুদিদের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? নোয়ান নাবিলা বলল। সবই জানতে পারবে, এটুকু জেনে রাখো, বিজয়ের আনন্দে অন্ধ হয়ে সে হিটলার সাজতে যাচ্ছে। দরজায় এ সময় নক হলো। সেদিকে না তাকিয়ে জেনারেল শ্যারন বলল, এসো বেনিয়ামিন। দরজা ঠেলে ঘরে প্রবেশ করল বেনিয়ামিন। নিরেট ইহুদি চেহারা বেনিয়ামিনের। স্পাই হিসাবে, যে কোনো ষড়যন্ত্রের সফল অপারেটর হিসাবে জেনারেল শ্যারনের অস্ত্রশালায় সে অদ্বিতীয়। সে ঘরে ঢুকতেই জেনারেল শ্যারন বলল, কি খবর বেন? সব ঠিকঠাক। মিশন কয়টা যাচ্ছে? সন্ধ্যা 6টায়। কি বুঝলে, কোনো রেজিস্ট্যান্স হবে কিংবা কোনো অসুবিধা? তেমন সম্ভাবনা নেই, তবে সমস্যা হলো দুজন সাংবাদিক সেখানে থাকে, তবে যে সময় আমাদের অপারেশন সে সময় তারা অফিসে থাকবে। গুড, উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল জেনারেল শ্যারন। একটু থেমে সে আবার বলল, ওখানে সাংবাদিকদের বাসা থাকায় সুবিধাই হলো, মিডিয়াগুলো ইস্যুটাকে সাংঘাতিকভাবে হাতে তুলে নেবে। আরেকটু সুবিধা আছে স্যার, আমেরিকার পূর্ব উপকূলে এটাই ইহুদিদের প্রথম বসতি। মার্কিন ইহুদিদের পিতা বলে কথিত দ্য গ্রেট ডেভিড ড্যানিয়েল এই বসতিতে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানটা এখন সিনাগগে পরিণত হয়েছে। সিনাগগের পাশেই তার ভূমিষ্ঠ হওয়ার ঘরটি এখনও বর্তমান। ওটা মার্কিন ইহুদিদের একটা পবিত্র স্থান। ওখানে কেউ হাত দিলে মার্কিন ইহুদিদের কলিজায় হাত দেয়া হবে। ব্রাভো ব্রাভো, ওটাই শুধু হাত দেয়া নয়, নিশ্চয় ওটা আগুনের গ্রাসে যাবে। বলতে বলতে জেনারেল শ্যারনের মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠল। নোয়ান নাবিলা জেনারেল শ্যারনের সামনে মুখোমুখি 100 পায়ে বসেছিল, তার ভ্রু দুটি কুঞ্চিত হয়ে উঠেছে। অনাহুতভাবে এরকম আলোচনায় অংশগ্রহণ অসঙ্গত বলে নোয়ান নাবিলা কিছু বলল না, কিন্তু মনটি তার খুব উৎসুক হয়ে উঠল। কথা শেষ করে একটু দম নিয়েছিল জেনারেল শ্যারন, তারপর একটু নড়েচড়ে বসে পকেট থেকে একটা অদ্ভুত লাল মোড়ক বের করে বেনিয়ামিনের দিকে তুলে ধরে বলল, এটা তোমার মিশনের কমান্ডারকে দিয়ে দিও। পরিকল্পনার সাথে এটাও যুক্ত হবে। অপারেশন শেষে ফেরার সময় সে যেন এটা ওখানে ফেলে রেখে আসে। বেনিয়ামিন ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ভয়ঙ্কর বিস্ফোরক তৈরি হয়েছে লিবিয়ার ত্রিপলিতে। অতএব, কথা শেষ না করে হো হো করে হেসে উঠল বেনিয়ামিন। অতএব বেরিয়ে পড়বে আহমাদ মুসার কানেকশন। শুধু এটাই নয়, আরও কিছু জিনিস এটা প্রমাণ করবে। বেনিয়ামিনের সাথে হাসিতে যোগ দিয়ে বলল জেনারেল শ্যারন। বেনিয়ামিন বেরিয়ে গেল। নোয়ান নাবিলাও বেরোতে চাচ্ছিল,
জেনারেল শারন তাকে লক্ষ্য করে বলল, নাবিলা, আনাপোলিসে তুমি কখন ফিরছ? বিকেলে একটা প্রোগ্রাম আছে, সন্ধ্যায় যাব আমি, বলল নাবিলা। তুমি তো বললে আহমাদ মুসাও সন্ধ্যায় আনাপোলিসে পৌঁছবে। রোড না ইয়ারে যাচ্ছে জানতে পেরেছ কিছু? না, জানতে পারেনি। সাগরিকা জানে কিনা জানি না। খুব ভালো হতো যদি আহমাদ মুসা 8:30-9টা পর্যন্ত রাস্তায় থাকতো, বলল জেনারেল শ্যারন। কেন? আমাদের পরিকল্পনাকে পাকাপোক্ত করার জন্য এটা প্রয়োজন। একটু থেমে আবার বলে উঠল জেনারেল শ্যারন, সন্ধ্যা কটায় আহমাদ মুসা আনাপোলিসে পৌঁছবে সেটা আমাদের জানা প্রয়োজন। আমি জানতে পারি, আপনারাও টেলিফোন করতে পারেন, বলল নাবিলা। তোমার টেলিফোন না পেলে 9টার দিকে আমি টেলিফোন করব। ধন্যবাদ নাবিলা। আমাকে কোনো কারণে না পেলে শশাঙ্ক জিজ্ঞেস করলেও জানতে পারবেন, বলল নোয়ান নাবিলা। বলে নোয়ান নাবিলা উঠে দাঁড়ালো। সন্ধ্যা তখন 7:30। নোয়ান নাবিলার গাড়ি তীরবেগে এগিয়ে চলছিল আনাপোলিসের দিকে। এক্সপ্রেস হাইওয়ে থেকে কাউন্টি রোডে পড়ার পর গাড়ির গতি কমে গিয়েছিল। তার উপর সেভেরা নদীর খাড়ি অতিক্রম করার সময় ব্রিজের উপর গাড়ির গতি আরও কমে যায়। এই আয়সী গতিতেই নোয়ান নাবিলা গাড়ি নিউ হারমানে প্রবেশ করল। প্রবেশ করে বন্দুকের বিক্ষিপ্ত গুলির শব্দে চমকে উঠল নোয়ান। আরও কিছুটা অগ্রসর হলো তার গাড়ি। রাস্তার দুপাশ থেকে মানুষের আর্তচিৎকার কানে এলো তার। উৎকর্ণ হল নোয়ান নাবিলা। আপনাতেই যেন থেমে গেল তার গাড়ি। ঠিক এ সময় কয়েকটা গাড়ি দুপাশের বসতি থেকে মাতালের গতিতে বেরিয়ে উত্তরের এক্সপ্রেস হাইওয়ের দিকে ছুটে গেল। সবগুলো গাড়ির আলো নেভানো। শুধু তার কাছের একটা বাই লেন দিয়ে ছুটে যাওয়া একটা গাড়ির পেছনে নেম প্লেটে আলো দেখতে পেল। নাম্বারটাও পড়তে পারল সে। প্রবল সন্দেহ নিয়ে গাড়ি থেকে নামল নোয়ান নাবিলা। নিউ হারমান এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রাচীন ইহুদি বসতি। নিউ ইয়র্ক নগরীর পত্তনের সময়ই আনাপোলিসের প্রতিষ্ঠা হয়। আনাপোলিসের পরে মেরিল্যান্ডে যে প্রথম জনবসতি গড়ে ওঠে সেটা নিউ হারমান। এখানে প্রথম বসতি গড়ে কিছু জার্মান ক্যাথলিক। পরে জার্মান ক্যাথলিকরা নিউ হারমান বিক্রি করে দিয়ে আরও উত্তরে উৎকৃষ্টতর জায়গায় সরে যায়। ইহুদিরা ক্যাথলিকদের ছদ্ম পরিচয়ে নিউ হারমান কিনেছিল। অনেক পরে তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়ে। এখন নিউ হারমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বনেদি ইহুদি বসতি। নিউ হারমান বসতিটা খুবই সুন্দর লোকেশনে। নিউ হারমান থেকে আধা কিলোমিটার পূবে আনাপোলিসের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী নৌঘাটি, আর 1.25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মেরিল্যান্ডের ঐতিহাসিক স্টেট হাউস। নিউ হারমান থেকে আনাপোলিসের দূরত্ব 1 কিলোমিটারের কম। নিউ হারমান নোয়ান নাবিলার পরিচিত। তার এক আত্মীয় পরিবার এখানে থাকে। নাবিলা এখানে আসে। নোয়ান নাবিলা 1 পা 2 পা করে এগিয়ে কিছুটা এগিয়েছিল। সে দেখল একজন লোক এদিকে টলতে টলতে এগিয়ে আসছে। এগুলো তার দিকে, কিন্তু লোকটার কাছে পৌঁছার আগেই লোকটা লুটিয়ে পড়ল মাটির উপর। ছুটে গিয়ে তার পাশে বসলো। লোকটা রক্তাক্ত। দেখে বুঝলো নোয়ান নাবিলা লোকটা বুলেট বিদ্ধ হয়েছে। মারা গেল নাকি লোকটা? তাড়াতাড়ি লোকটার একটা হাত তুলে নিয়ে নাড়ি দেখল, নাড়ি নেই, মারা গেছে লোকটা। উঠে দাঁড়াচ্ছিল নাবিলা। হঠাৎ তার চোখে পড়ল লোকটার হাতে একটা ক্যাসেট, ভিডিও ক্যাসেট। ভ্রু কুঞ্চিত হলো নাবিলার। নাবিলা লোকটার হাত থেকে ক্যাসেটটা নিয়ে উঠে দাঁড়ালো। শঙ্কা উদ্বেগে মন তখন অস্থির হয়ে উঠেছে তার। নিউ হারমানে বড় কিছু ঘটেনি তো? গাড়িগুলো ওভাবে আলো নিভিয়ে পালালো কেন? নাবিলা দ্রুত গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিয়ে আত্মীয়ের বাসার দিকে চলল। দুপাশে বাড়ি, মাঝ দিয়ে চলছে নাবিলার গাড়ি। ঘর বাড়িতে আলো জ্বলছে, কিন্তু চারদিকে মৃতের স্তব্ধতা। বাতাস যেন ভারী। কিসের গন্ধ? তাজা রক্তের? লোকটার রক্তের গন্ধ কি তার নাকে এখনো লেগে আছে? চলছে তার গাড়ি। দেখলো একটা বাড়ির বারান্দার পাশ দিয়ে লাল স্রোত গড়িয়ে মাটিতে এসে পড়েছে। শিউরে উঠল নাবিলা। চলছে তার গাড়ি। সামনেই দুটো বাড়ি। আনমোড়া হয়ে পড়া নাবিলা হঠাৎ সামনের একটা দৃশ্য দেখে আটকে ব্রেক করলো। একেবারে গাড়ির মুখের কাছে রাস্তার উপর দুটো রক্তাক্ত লাশ। সামনে আশেপাশে তাকালো নাবিলা কম্পিত বুকে। দেখল দুপাশের বাড়ির লনে আরো রক্তাক্ত মানুষ পড়ে আছে। রাজ্যের আতঙ্ক এসে ঘিরে ধরল তাকে। কোনো লোকজন নেই কেন? মানুষ এভাবে খুন হয়েছে দেখেও মানুষ আসছে না কেন? কোথাও কারো কথা নেই কেন? সবাই মরে গেছে নাকি? থরথর করে কেঁপে উঠল নাবিলার গোটা শরীর। গাড়ি ঘুরিয়ে লাশ দুটিকে পাশ কাটিয়ে সামনে এগোলো নাবিলা। সামনেই তার আত্মীয়ের বাড়ি, তার ফুপুর বাড়ি এটা। গাড়ি নিয়ে খোলা গেট দিয়ে প্রবেশ করলো। কারো কোনো সাড়া শব্দ নেই। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে বারান্দায় উঠল। ভেতরে ঢোকার দরজা খোলা। ভেতরে ঢুকতে গিয়ে রক্তের স্রোতে ধাক্কা খেল নাবিলা। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। রক্তে ভাসছে কয়েকটি মানুষ। ভীত নাবিলার কণ্ঠে
আপনা থেকে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো, আন্টি। তার এ চিৎকার ওঠার সাথে সাথে ঘরের মেঝেতে লুটোপুটি খাওয়া একটা লাশের মাথা নড়ে উঠল, একটু উপরে উঠল, ধ্বনিত হলো একটা আর্তনাদ, কে? বাঁচাও আমাদের, বাঁচাও। মেয়েলি কণ্ঠ। নাবিলা চিনতে পারল তার আন্টির কণ্ঠ। নাবিলা পাগলের মতো ছুটল তার আন্টির কাছে। তার আন্টির মাথার কাছে বসে পড়ে কোলে তুলে নিল তার মাথা। ওরা সবাইকে মেরে ফেলেছে, আমি কেন মরলাম না? আমি গুলিবৃষ্টির মুখে পড়ে গেলে ওরা মনে করেছে আমিও মরে গেছি। কান্নায় ভেঙে পড়ে বলল নাবিলার আন্টি। ওরা কারা আন্টি? তুমি এখানে কখন এলে? তুমি তো আনা পুলিশে ছিলে। বলল নোয়ান নাবিলা। সন্ধ্যায় এসেছি বলে মাথাটা নাবিলার কোলে এলিয়ে দিয়ে বলল, ওরা শয়তান, কসাই। যাবার সময় আবার বলে গেল, তোদের কোরবানি দিলাম আমেরিকার ইহুদিদের বাঁচাবার জন্যে। কথাগুলো নোয়ান নাবিলার কানে গেল, কিন্তু তার মনোযোগ তখন অন্যদিকে। সে দেখল তার আন্টির কাঁধ, বাহু ও উরুতে গুলি লেগেছে। বলে উঠল দ্রুত, নোয়ান নাবিলা, আন্টি তুমি মারাত্মক আহত, আর কথা বলো না তুমি, এখনই তোমাকে ক্লিনিকে নিতে হবে। বলে নাবিলা তার আন্টিকে পাঁজা কোলা করে তুলে নিল। বহু কষ্টে টলতে টলতে তার আন্টিকে নিয়ে গাড়িতে তুলল। গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় বেরিয়ে এলো। এ সময় চারদিক থেকে সাইরেনের শব্দ এলো, পুলিশ আসছে। এবার মনে সাহস পেল নাবিলা। চলতে লাগলো নাবিলার গাড়ি। কয়েক গজ সামনে এগুতেই পথ রোধ করে দাঁড়ালো পুলিশের গাড়ি। গাড়ি থেকে নামলো পুলিশ অফিসার। নাবিলাও নামলো গাড়ি থেকে। পুলিশ কথা বলার আগেই নোয়ান নাবিলা নিজের পরিচয় দিয়ে বলল, আমি আমার গুলিবিদ্ধ মুমূর্ষ আন্টিকে নিয়ে যাচ্ছি। পুলিশ অফিসারটিও আনা পুলিশের। চিনতে পারল নোয়ান নাবিলাকে। বলল, কিন্তু আপনি এখানে কোত্থেকে? নোয়ান নাবিলা সংক্ষেপে তার সব কথা বলল, শুধু ভুলে গেল ভিডিও ক্যাসেট, গাড়ির নাম্বারের কথা বলতে। উদ্বেগ উত্তেজনায় সব কথা সে গুছিয়ে বলতে পারছিল না। আপনার ও আপনার আন্টির স্টেটমেন্ট আমাদের দরকার। তাকে কোন ক্লিনিকে রাখছেন দয়া করে জানাবেন। আপনাদের দেরি করবার জন্য দুঃখিত, বাই। বলে পুলিশ অফিসারটি তার গাড়িটি নাবিলার গাড়ির সামনে এনে সরিয়ে সামনে গেল। গাড়ি আবার স্টার্ট দিল। নোয়ান নাবিলা ছুটে চলল তার গাড়ি আনাপোলিশ হাসপাতালের উদ্দেশ্যে। জর্জ আব্রাহাম জনসন পাথরের মতো বসে আছে তার চেয়ারে। তার বিশাল অফিস টেবিলের উপর তার সামনেই পড়ে আছে সেদিনের খবরের কাগজগুলো। দেখে বোঝা যাচ্ছে পড়ে কাগজগুলো আলোথালো করে ভাঁজ করে রাখা হয়েছে। জর্জ আব্রাহাম জনসনের মুখ পাথরের মতো স্থির। নিশ্চল দেহটা চেয়ারে হেলান দেয়া, চোখে মুখে একটা বিহ্বল ভাব। ইন্টারকম কথা বলে উঠল, স্যার, পুলিশ প্রধান বিল বেকার এসেছেন, কণ্ঠ জর্জ আব্রাহামের পিয়ের। নিয়ে এসো। বলে জর্জ আব্রাহাম জনসন সোজা হয়ে বসল। একটু পরেই দরজায় নক হলো। জর্জ আব্রাহাম উঠে দাঁড়িয়েছিল আগেই। কয়েক ধাপ এগিয়ে গিয়ে দরজা খুলে স্বাগত জানানো পুলিশ প্রধান বিল বেকারকে। বিল বেকারকে বসতে বলে জর্জ আব্রাহাম তার চেয়ারে ফিরে এলো। থ্যাংক ইউ ফর কলিং। আমি আপনাকে টেলিফোন করতে যাচ্ছিলাম, সে সময় আপনার টেলিফোন পেয়েছি। বসেই বলল পুলিশ প্রধান বিল বেকার। থ্যাঙ্কস মিস্টার বেকার। আজকের কাগজে নিউজগুলো পড়েছেন? জিজ্ঞেস করলো আব্রাহাম জনসন। পড়েছি, ওই বিষয়ে তো আপনাকে টেলিফোন করতে যাচ্ছিলাম, বিল বেকার বলল। কথা শেষ করে একটু থেমে আবার বলে উঠল, কি ভয়াবহ খবর! আমি তো চোখে অন্ধকার দেখছি মিস্টার জর্জ। আপনি কি ভাবছেন বিষয়টা নিয়ে? খুব বেশি ভাবার নেই। আইন তার নিজের গতিতে চলবে। আহমদ মুসা কিংবা কেউ আইনের চেয়ে বড় নয়, বলল জর্জ আব্রাহাম গভীর কণ্ঠে। একটু থেমে একটা খবরের কাগজ বিল বেকারের দিকে তুলে ধরে বলল, এ সম্পর্কে আরও কথা বলার আগে আসুন নিউজটা আরেকবার পড়ে নেই। নিউজটা আপনি পড়লে বাধিত হব। কাগজ হাতে নিল বিল বেকার। বলল, শিওর। বলে ওয়াশিংটন পোস্ট থেকে নিউজ পড়া শুরু করল বিল বেকার। নিউ হারমানে গণহত্যা, নারী, শিশু, যুবক, বৃদ্ধসহ ৮০ জন ইহুদি নিহত। বিড়াল তপস্বী ভূমিকার অবসান ঘটিয়ে আহমদ মুসার স্বরূপে আবির্ভাব। আনাপোলিশ থেকে জন হ্যানসন। গত সন্ধ্যায় গণহত্যার এক নৃশংস ঘটনায় ৮০ জন ইহুদি নারী, শিশু, যুবা, বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। অবস্থা দৃষ্টে মনে হয় সকলকেই হত্যা করার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যজোরে এ কয়জন বেঁচে যায়। আহতদেরকে মৃতের স্তূপের মধ্যে পাওয়া গেছে। আহতদের বক্তব্য থেকে জানা গেছে অস্ত্রধারীরা অতর্কিতে প্রবেশ করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। সবাই নিহত হয়েছে নিশ্চিত হবার পরই শুধু তাদের গুলিবর্ষণ বন্ধ হয়। হন্তারা কোনো জিনিসে হাত দেয়নি, তাকেও দেখেনি কোনো জিনিসের দিকে। এ থেকে ধারণা করা হচ্ছে গণহত্যার উদ্দেশ্যেই তারা আসে। অস্ত্রধারীরা একই ধরনের অস্ত্র ব্যবহার করে।
নিউ হারমানের বাড়িগুলো থেকে উদ্ধারকৃত বুলেট থেকে এটা জানা গেছে। অন্তরা সংখ্যায় কত ছিল তা জানা না গেলেও সব বাড়ি একই সাথে আক্রান্ত থেকে অনুমান করা হচ্ছে তারা কমপক্ষে 25 জনের মতো ছিল। ঘটনাটিকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর, নৃশংস ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে মানুষ মনে করছে। কাউন্টি পুলিশ, সেই সাথে ফেডারেল পুলিশ ও FBI একই সঙ্গে তদন্ত শুরু করেছে। এই তদন্ত কাজে পুলিশ ও FBI ঘটনাস্থল থেকে প্রাপ্ত কয়েকটি জিনিস ও একটি লাশকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ঘটনাস্থল থেকে কুড়িয়ে পাওয়া লিবিয়ায় তৈরি বিস্ফোরকের একটি প্যাকেট, একটি মানিব্যাগ থেকে একটি নেম কার্ড, কম্পিউটার প্রিন্ট করা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নেম কার্ড ও চিরকুটের বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। তবে এটুকু জানা গেছে কম্পিউটার মেসেজটি আরবি ভাষায় এবং এর সাথে আহমাদ মুসার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। অন্যদিকে 80টি লাশের বাইরে আরেকটি লাশ ঘটনাস্থলে পাওয়া গেছে। তাকে আক্রমণকারীদের একজন বলে মনে করা হচ্ছে। তার পকেটে একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইল সূত্রে তার যে নাম উদ্ধার করা হয়েছে তা হল আবদুল্লাহ। সব মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে এ গণহত্যার পেছনে আহমাদ মুসার প্রত্যক্ষ হাত রয়েছে। মনে করা হচ্ছে বিভিন্ন ঘটনার সাথে সংশ্লিষ্ট করে আইন প্যাঁচে ইহুদি নেতৃবৃন্দকে জড়িয়ে এখন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান শুরু করা হয়েছে। এই হিটলারি অভিযানের মাধ্যমে আহমাদ মুসার বিড়াল তপস্বী রূপ উবে গিয়ে তার আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন। খবরটি পড়া শেষ করে পুলিশ প্রধান বিল বেকার খবরের কাগজটি টেবিলে রেখে চেয়ারে হেলান দিল হতাশ ভঙ্গিতে। বলল, আমি কিছু বুঝতে পারছি না মিস্টার জর্জ। জর্জ আব্রাহাম জনসনের দৃষ্টিতে বিমর্ষতা। বিল বেকারের কথা এসে নড়চড়ে বসল। এক টুকরো হাসি মুখে ফুটিয়ে তোলে চেষ্টা করল। বলল, সত্য অনেক সময় অবিশ্বাস্য আকারেও সামনে আসে। কিন্তু আহমাদ মুসা এই কাজ করল? প্রশ্ন তুলল বিল বেকার। হ্যাঁ না কোনোটাই বলতে পারবো না মিস্টার বেকার। আমরা পুলিশ বিচারক নই। আসুন আমরা আমাদের কাজ করি, বলল জর্জ আব্রাহাম ম্লান হেসে। এ ব্যাপারে আপনি কিছু চিন্তা করেছেন? আমি প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। তিনিও মনে করেন এই মুহূর্তে আহমাদ মুসাকে গ্রেফতার করা ছাড়া কোনো বিকল্প নেই, বলল শুষ্ক কণ্ঠে জর্জ আব্রাহাম। পুলিশ প্রধান বিল বেকার মুহূর্ত কয় জর্জ আব্রাহাম জনসনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পদক্ষেপ নিচ্ছি। কিন্তু আমি বলছি এ ব্যাপারে এতটা তাড়াহুড়া না করলে হতো না? ঘটনা সম্পর্কে বিস্তারিত পুলিশ রিপোর্ট পাওয়ার পর আমরা এগোতে পারি। আহমাদ মুসা গা ঢাকা দেবে না, পালাবে না, এ কথা নিশ্চিত করে আপনি, আমি কেউ বলতে পারি না। আহত হওয়ার চিহ্ন ফুটে উঠল পুলিশ প্রধান বিল বেকারের চোখে মুখে। বলল, আহমাদ মুসা পালাবে? পালাবার ইচ্ছে থাকলে তো ইতোমধ্যেই পালিয়েছে। না, পালাতে পারেনি। আমি খবর পেয়েছি রাতেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমাদের লোকরা রাত 10টার মধ্যে আহমাদ মুসাকে আনাপোলিশে ডক্টর বেগিন বারাকের বাড়িতে খুঁজে পেয়েছে। তখন থেকে বাড়ির চারদিকে আমরা গোপন পাহারার ব্যবস্থা করেছি। সে পালাতে চাইলেও পালাতে পারত না, বলল জর্জ আব্রাহাম। তার কণ্ঠ শুষ্ক। ম্লান হাসল বিল বেকার। বলল, স্যার, পুলিশ নয়, মানুষ হিসেবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। একজন মানুষ হিসেবে আপনার মন কি বলে? আহমাদ মুসা এ ঘটনা ঘটিয়েছে? এক টুকরো বেদনার হাসি ফুটে উঠল জন আব্রাহাম জনসনের মুখে। কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আহমাদ মুসার জন্য ভালো আইনজীবী পাওয়া না গেলে চাকুরি ছেড়ে দিয়ে আমি তার পক্ষে দাঁড়াবো। কিন্তু এখন যতটুকুই প্রমাণ মিলছে তাতে আহমাদ মুসা নির্দোষ প্রমাণিত হওয়া ছাড়া তাকে আমি নির্দোষ বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু মিস্টার জর্জ, আমার মনে হচ্ছে প্রাথমিক তদন্ত ছাড়া আহমাদ মুসাকে গ্রেপ্তার করা উচিত হচ্ছে না। ঘটনাস্থলে মানিব্যাগ থেকে পাওয়া নেম কার্ড, মেসেজ ও কিলারদের একজনের লাশের ছবি আমি দেখেছি। তারপরও মন আমার আশ্বস্ত হয়নি। কতকগুলো প্রশ্ন আমাকে পীড়া দিচ্ছে। কিলাররা ধীরে সুস্থে চলে গেল, অথচ তাদের একজনের লাশ ফেলে গেল কেন? মানিব্যাগটা আমার কাছে রহস্যপূর্ণ। এ ধরনের অপারেশনে কেউ পকেটেও এ ধরনের মানিব্যাগ নিয়ে যায় না, বলল পুলিশ প্রধান বিল বেকার। লাশসহ জিনিসগুলো আমিও পেয়েছি, কিন্তু প্রশ্ন উঠলেই কোনো কিছু মিথ্যে হয়ে যায় না। তাছাড়া প্রেসিডেন্ট বলেছেন আমেরিকার জন্য এই গণহত্যার ঘটনাটা খুবই বড়। ইতোমধ্যেই তিনি ডজনখানেক টেলিফোন পেয়েছেন। তার মধ্যে সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য রয়েছেন। ঘটনাটা অপরাধমূলক হওয়ার চাইতে রাজনৈতিক রূপই বেশি পাবে। সুতরাং আহমাদ মুসাকে গ্রেফতার না করে কোনো উপায় নেই। আর যে প্রমাণগুলো মিলেছে তা প্রত্যক্ষ পাওয়ারফুল। আহমাদ মুসাকে রক্ষা করার কোনো উপায় দেখা যাচ্ছে না।
বলল আব্রাহাম জনসন। আরেকটা বিষয়, আহমদ মুসা এখান থেকে গেছেন কটায় আর আনাপোলিসে পৌঁছেছেন কটায়, জিজ্ঞেস করল বিল বেকার। ওই হিসাব ঠিক আছে মিস্টার বেকার। আহমদ মুসা ওয়াশিংটন থেকে বেরিয়েছেন 5টার দিকে, আনাপোলিসে পৌঁছেছেন 7টার দিকে। ওর সাথে ছিল বেঞ্জামিন বেকন। বেঞ্জামিন বেকনকে টেলিফোন করে আমি জেনেছি স্বাভাবিক সময়ের আগেই তারা আনাপোলিসে পৌঁছেছে, বলল জর্জ আব্রাহাম। আর বেঞ্জামিন বেকন তার সাথে ছিল, সে প্রতিমধ্যে আহমদ মুসাকে সন্দেহজনক কিছু করতেও তো দেখেনি, বিল বেকার বলল। সব হিসাবই ঠিক আছে মিস্টার বেকার, তবু নিউ হারমানে গণহত্যার ঘটনা ঘটেছে এবং সেখানে একজন মুসলমানের লাশ, একজন মুসলমানের নেম কার্ড এবং আহমদ মুসার একটি ফ্যাক্স মেসেজ পাওয়া গেছে এবং আহমদ মুসা ওই দিন ঘটনার সামান্য আগে নিউ হারমান অতিক্রম করেছে। সুতরাং আহমদ মুসা সব দিক থেকে ঘটনার সাথে জড়িয়ে পড়ছে, বলল জর্জ আব্রাহাম। শেষের দিকে তার কণ্ঠ আরও শুষ্ক হয়ে উঠেছিল। ঠিক বলেছেন মিস্টার জর্জ, ঈশ্বর তাকে রক্ষা করুন, বিল বেকার বলল, তার কণ্ঠ ভেজা। বিল বেকারের কথা শেষ হতে জর্জ আব্রাহাম জনসনের বিশেষ ওয়্যারলেস মোবাইলটি বেজে উঠল। লাল রঙের সিগারেট লাইটারের মতো যন্ত্র ওটা। মোবাইলটা হাতে তুলে কানের কাছে নিয়ে ওপারের কথা শুনে শশব্যস্তে কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্টার প্রেসিডেন্ট। তারপর ওপারের কথা শুনল। তারপর বলে উঠল, ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, ওদিকে সব ব্যবস্থা করেছি। আহমদ মুসা যেখানে আছে সে বাড়িটা ঘিরে আছে আমাদের সিকিউরিটি লোকেরা। আবার ওপারের কথা শুনল সে। মুখটা তার ম্লান হয়ে উঠল, বলল, সরি মিস্টার প্রেসিডেন্ট, গ্রেপ্তারের নির্দেশ এখনও দেয়নি, তবে সে নিশ্চয়ই পালাবার চেষ্টা করবে না মিস্টার প্রেসিডেন্ট। আর আমি তাকে টেলিফোন করব আত্মসমর্পণ করার জন্যে। তারপর গুড মর্নিং প্রেসিডেন্ট বলে মোবাইল নামিয়ে রাখল জর্জ আব্রাহাম জনসন। পুলিশ প্রধান বিল বেকার অ্যাটেনশন কায়দায় উন্মুখ দৃষ্টিতে তাকিয়েছিল জর্জ আব্রাহাম জনসনের দিকে। জর্জ আব্রাহাম মোবাইলটা রেখে মুহূর্তকাল আত্মস্থ থেকে তাকালো বিল বেকারের দিকে, বলল, মিস্টার বেকার, প্রেসিডেন্ট ঘটনা নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দেশের ভেতর ও বাইরে থেকে তিনি মারাত্মক চাপের মধ্যে পড়েছেন। তিনি ভয় করছেন আহমদ মুসা কোনো ক্রমে যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে বড় রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। আমরা দেখতে চাচ্ছি ঘটনার ভেতরের দিকটা, আর প্রেসিডেন্ট দেখছেন ঘটনার ফলাফলের দিকটা। আমার মনে হয় তিনি ঠিকই করছেন, বলল বিল বেকার। হ্যাঁ, ইহুদি লবিটা প্রোপাগান্ডার একটা অমূল্য অস্ত্র পেয়ে গেল। এখন তারা চেষ্টা করবে মিস্টার শরণদের বিরুদ্ধে আনিত কেসগুলো নিয়ে সন্দেহ সৃষ্টি করতে। তারা বলবে কেসগুলোর পক্ষে যে ডকুমেন্ট জোগাড় করা হয়েছে তার সবই ইহুদি বিদ্বেষী খুনি আহমদ মুসার সুদূর প্রসারী ষড়যন্ত্রের সৃষ্টি। কথা শেষ করার সাথে সাথে জর্জ আব্রাহামের একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পাশ থেকে মোবাইলটা তুলে নিল জর্জ আব্রাহাম। ওখানকার পুলিশকে আহমদ মুসাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে দেয় আর আহমদ মুসার সাথে কথা বলি বলে জর্জ আব্রাহাম তার মোবাইলের কিবোর্ডের দিকে তর্জনী এগিয়ে নিল। তখন সকাল 8টা। সাগরিকা সেন ডক্টর বেগিন বারাকের গাড়ি বারান্দায় তার গাড়িটা পার্ক করে এক ঝটকায় গাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা বন্ধ না করেই পাগলের মতো ছুটে গিয়ে প্রবেশ করল ডক্টর বারাকের ড্রয়িং রুমে। দেখল ডাক্তার বারাক সোফায় বসে আছে। দুহাতের দুকোনোই হাঁটুতে রেখে দুহাতে মাথা চেপে ধরে সোফায় বসে আছে সে। তার সামনে টিপয়ে সেদিনের অনেকগুলো কাগজ। সাগরিকা সেনের পায়ের শব্দে মুখ তুলল ডাক্তার বারাক। তার দৃষ্টি নিবদ্ধ হলো সাগরিকা সেনের দিকে, কিন্তু তার মুখে সবসময় সে হাসিটি ফুটে উঠল না। চোখে তার শূন্য দৃষ্টি, বিপর্যস্ত তার চেহারা। সে উঠে দাঁড়িয়ে সাগরিকা সেনকে স্বাগতও জানাল না। সাগরিকা সেন গিয়ে ডাক্তার বারাকের পাশের এক সোফায় মুখোমুখি হয়ে বসল। বসে বলে উঠল, আঙ্কেল, পত্রিকায় এসব কি লিখেছে? সঙ্গে সঙ্গে উত্তর দিল না ডাক্তার বারাক। ধীরে ধীরে সে মুখ ঘোরালো সাগরিকা সেনের দিকে। তার চোখে ভাবলেশহীন দৃষ্টি। বেশ অনেক পরে ধীর কণ্ঠে বলল, শুধু তো পত্রিকা নয় সাগরিকা, সবগুলো টিভি চ্যানেল এই একই কথা বলছে। শুষ্ক কণ্ঠ ডাক্তার বারাকের। কিন্তু এগুলো তো সত্য নয়, সত্য হতে পারে না। কান্নাজড়িত আত্মকণ্ঠ সাগরিকা সেনের। একথা আমিও জানি, কিন্তু কে বিশ্বাস করবে? শুষ্ক দুর্বল কণ্ঠ ডাক্তার বারাকের। ঘটনা ঘটেছে 7:30টার দিকে, কিন্তু আহমদ মুসা সন্ধ্যা 7:15 থেকে আনাপোলিসে আমাদের মাঝে ছিলেন। কি করে তিনি এই ঘটনার সাথে যুক্ত হতে পারেন? বলল সাগরিকা সেন তীব্র প্রতিবাদী কণ্ঠে। জবাবে কোনো কথা বলল না ডাক্তার বারাক। তার মুখ নিচু, ভাবছিল সে। একটু পর মুখ তুলে ধীরে ধীরে বলল, আমি খুবই উদ্বেগ বোধ করছি সাগরিকা। পত্রপত্রিকা ও টিভি চ্যানেলগুলোর রিপোর্ট আগুনের মতো ছড়িয়ে পড়বে গোটা দেশে, আর সঙ্গে সঙ্গে
হিটলারি গণহত্যার সাথে ব্র্যাকেটেড করা হবে আহমাদ মুসাকে। এক মুহূর্তেই তিনি হয়ে দাঁড়াবেন ইহুদি হন্ত্যাক হিটলার, হয়ে দাঁড়াবেন তিনি সভ্যতা ও মানবতার শত্রু। কাকে, কজনকে বুঝাবো আমরা আমাদের কথা? ভয় উদ্বেগে ফ্যাকাশে হয়ে উঠেছে সাগরিকা সেনের মুখ। সে কিছুক্ষণ কথা বলতে পারল না। বলল একটু সময় নিয়ে, কিন্তু কিছু একটা করতে হবে। কি করা যায়? অসহায় কণ্ঠস্বর সাগরিকার। ভেঙে পড়েছে সে। করার একটাই আছে, সেটা হলো আহমাদ মুসার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করা, বলল ডাক্তার বারাক। হতাশ কণ্ঠ তার। কিভাবে? তড়িৎ প্রশ্ন ভেসে এলো সাগরিকা সেনের কণ্ঠ থেকে। জানি না, ডক্টর বারাক বলল। খোলা দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল আহমাদ মুসা, তার মুখে হাসি। এসে বসল ডক্টর বারাকের সামনের এক সোফায়। বলল, সব কাগজে রিপোর্ট পড়া শেষ করে এলাম। রিপোর্টগুলো তথ্য একই, উপস্থাপনা শুধু ভিন্ন। ডক্টর বারাক, সাগরিকা সেন কেউ কোনো কথা বলল না। তাদের মুখ নিচু, তারা তাকাতে পারছিল না আহমাদ মুসার দিকে। কি বলবে তাও মুখে আসছিল না। আহমাদ মুসাই আবার কথা বলল। আমাকে নিয়ে আপনারা খুবই বিপদে পড়েছেন ডাক্তার বারাক, তাই না? আহমাদ মুসার মুখে নিশ্চিন্ত এক টুকরো হাসি। ডক্টর বারাক ও সাগরিকা সেন দুজন একই সাথে মুখ তুলে তাকালো আহমাদ মুসার দিকে। তারা দেখল আহমাদ মুসার মুখে নিশ্চিন্ত হাসিটা। বিস্ময় ফুটে উঠল দুজনের চোখে মুখেই। সোজা হয়ে বসল ডক্টর বারাক। বলল, কি ঘটেছে আপনি কি ঠিক বুঝতে পেরেছেন মিস্টার আহমাদ মুসা? কণ্ঠে তার উদ্বেগ ঝরে পড়ল। হ্যাঁ, আমেরিকানদের কোটি কোটি পাশ্চাত্য বিশ্ববাসীর ক্রোধ ও ঘৃণা প্রবল বেগে ধেয়ে আসছে আমার দিকে। তবুও হাসতে পারছেন? প্রায় কান্না জড়িত কণ্ঠ সাগরিকা সেনের। সঙ্গে সঙ্গে জবাব দিল না আহমাদ মুসা। ধীরে ধীরে তার মুখটা গম্ভীর হয়ে উঠল। সোজা হয়ে বসল। বলল, হাসতে পারছি কারণ আল্লাহর উপর নির্ভর করা ছাড়া আমার এখন কোনো করণীয় নেই। তা আমি নিশ্চিন্ত, যা করার আল্লাহই করবেন। করণীয় নেই কেন? প্রশ্ন ছুটে এলো সাগরিকা সেনের মুখ থেকে। আর্তকণ্ঠ তার। আমার করণীয় নেই। নেই কেন? আবার জিজ্ঞেস করলো সাগরিকা সেন। কিছু করতে হলে আমাকে বাইরে বেরোতে হবে, যেতে হবে নিউ হারমানে এবং অনেক জায়গায়। মিথ্যা প্রমাণ করতে হবে ডকুমেন্টসগুলোকে, বলল আহমাদ মুসা। বাইরে বেরোতে পারবেন না কেন? জিজ্ঞেস করলো ডাক্তার বারাক। আমি কার্যত জর্জ আব্রাহাম জনসনের আতিথ্যে রয়েছি। সেখান থেকেই তার গাড়ি নিয়ে আমি এখানে এসেছি। বর্তমান অবস্থায় আমি যদি তাকে কিছু না জানিয়ে এখান থেকে সরে পড়ি, তাহলে সেটা পালানো হবে, বলল আহমাদ মুসা। কেন? টেলিফোনে তাকে এখনই জানিয়ে দিতে পারেন, সাগরিকা সেন বলল। হাসল আহমাদ মুসা। বলল, আমি যদি জর্জ আব্রাহাম জনসন হতাম এবং তিনি আহমাদ মুসা হতেন, তাহলে আমি আহমাদ মুসাকে আমার হাতের মুঠোর বাইরে চলে যেতে দিতাম না। আমি ঠিক জানি না জর্জ আব্রাহাম জনসন এই মুহূর্তে কী ভাবছেন, কিন্তু আমাকে তার গ্রেফতার করা বর্তমান পরিস্থিতির অপরিহার্য দাবি। আমার মনে হচ্ছে আমি যদি তাকে এখন টেলিফোন করি, তবে তিনি আমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলবেন। বিস্ময় ফুটে উঠল ডক্টর বারাক, সাগরিকা সেন দুজনের চোখে মুখেই। বলল সাগরিকা সেন, জর্জ আব্রাহাম জনসন আপনাকে গ্রেফতার করবেন? এছাড়া তার কোনো উপায় নেই। আমি তাদের কাস্টডিতে গেলে সরকারের উপর মানুষের রোষ কিছু কমবে, আর পালিয়ে গেলে সরকার নানা রকম অপপ্রচারের শিকার হবেন এবং বিপদে পড়বে, বলল আহমাদ মুসা। তিনি তার বিপদের কথা ভাববেন, আপনি আপনার বিপদের কথা ভাববেন না? তাকে বা সরকারকে বিপদ থেকে রক্ষার জন্য আপনি গ্রেফতারি বরণ করবেন কেন, বলল সাগরিকা সেন। তীব্র ক্ষোভ ফুটে উঠল তার কণ্ঠে। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এ সময় ঘরে প্রবেশ করল ডক্টর বারাকের কর্মচারী। তার চোখে মুখে উদ্বেগ। বলল সে ডক্টর বারাককে লক্ষ্য করে, স্যার, ভোর থেকে কিছু লোক বাড়ির চারদিকে ঘুরঘুর করছিল। এইমাত্র পুলিশ এসে বাড়ির চারদিকটা ঘিরে ফেলেছে। কি বলছো তুমি? ভীত স্বরে কথাটা বলে তড়াক করে উঠে দাঁড়ালো ডক্টর বারাক। আহমাদ মুসা হাসল, বলল, প্লিজ ডক্টর বারাক, উদ্বিগ্ন হবেন না, যা স্বাভাবিক সেটাই ঘটছে। সাগরিকা সেনের মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে। ডক্টর বারাক ধপ করে সোফায় বসে পড়ল। আমি এক্ষুনি জর্জ আব্রাহামকে টেলিফোন করব। তিনি কি আহমাদ মুসাকে বন্দি করে এক পক্ষের মুখ বন্ধ করে দিয়ে একতরফাভাবে কেস চালাতে চান? বলে টেলিফোনের দিকে হাত বাড়াল ডক্টর বারাক। ঠিক এই সময়ে টেলিফোনটা বেজে উঠল। ডক্টর বারাক টেলিফোনের দিকে একটু ঝুঁকে পড়ে স্পিকারের কিতে চাপ দিল। সঙ্গে সঙ্গে ওপার থেকে কণ্ঠ ভেসে এলো, হ্যালো ডক্টর বারাক। কণ্ঠ জর্জ আব্রাহাম জনসনের। হ্যালো, জি মিস্টার জর্জ, গুড মর্নিং, বলল ডক্টর বারাক। গুড মর্নিং, কেমন আছেন ডাক্তার? ভালো নেই। আপনার পুলিশ আমার বাড়ি ঘিরে বসে আছে। ডক্টর বারাকের কণ্ঠে ক্ষোভ ফুটে উঠল। আমি দুঃখিত ডক্টর বারাক, খুবই দুঃখিত। আমি
জর্জ আব্রাহামের কথায় বাধা দিয়ে ডক্টর বারাক বলল, এসব ঢাকঢোলের কিছু প্রয়োজন ছিল না মিস্টার জর্জ। ভোর থেকে আহমদ মুসা গ্রেফতারি বরণ করার জন্য বসে আছেন। আমরা হাজার চেষ্টা করেও তাকে সরে যেতে রাজি করাতে পারিনি। ডক্টর বারাকের ক্ষোভ এবার প্রায় কান্নায় রূপান্তরিত হলো। আমি জানি মিস্টার বারাক, আমি আহমদ মুসাকে চিনি। যে আহমদ মুসা নিজের জীবন বিপন্ন করে মানুষের বিপদ মোচন করেন, সে আহমদ মুসা কি করে চাইবেন আমার গায়ে আঁচড় লাগুক? ভারী কণ্ঠস্বর জর্জ আব্রাহাম জনসনের। সেই আহমদ মুসাকে তাহলে গণহত্যার দায়ে গ্রেফতার করছেন কি করে? ক্ষোভের সাথে বলল ডক্টর বারাক। আইনের দিক থেকে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, কিন্তু আসল কথা হলো আমরা তাকে গ্রেফতার দেখাচ্ছি পরিস্থিতিকে ঠান্ডা করার জন্যে। সামনে অবস্থা কি দাঁড়াবে জানি না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি ডক্টর বারাক, প্রয়োজনে আমি চাকুরি ছেড়ে দিয়ে আহমদ মুসার পক্ষে আইনি লড়াই নামব, বলল জর্জ আব্রাহাম। প্রত্যয় দীপ্ত কণ্ঠ তার। মুখ উজ্জ্বল হয়ে উঠল ডক্টর বারাকের। সাগরিকা সেনের বলল, ডক্টর বারাক, ধন্যবাদ মিস্টার জর্জ, অনেক ধন্যবাদ। আমার আর কোনো ক্ষোভ নেই। ধন্যবাদ ডাক্তার। আহমদ মুসাকে আপনার পাশে? হ্যাঁ, আমার পাশে। তাকে টেলিফোনটা দিন। দিচ্ছি। আবার আপনাকে ধন্যবাদ, বলে ডক্টর বারাক টেলিফোন এগিয়ে দিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা টেলিফোনটা সামনে নিয়ে এগিয়ে একটু ঝুঁকে পড়ে বলল, হ্যালো মিস্টার জর্জ আব্রাহাম, কেমন আছেন? ভালো আছি, বলতে পারছি না। জীবনে মনে হচ্ছে এত বড় সংকটে পড়েনি। নিউ হারমানের হত্যাকাণ্ড সরকারকে পাগল করে তুলেছে, জর্জ আব্রাহাম জনসন বলল। আমি গ্রেফতার হয়েছি প্রচার হলে মানুষ কিছু শান্ত হবে, পরিস্থিতি পরিবর্তন ঘটবে, আহমদ মুসা বলল। তা ঘটবে, কিন্তু আমার মতো অনেকের সংকট বাড়বে। তবে আনন্দের বিষয় হবে যে আপনি হাতের কাছে থাকায় আপনার সাহায্য পাব, বলল জর্জ আব্রাহাম। যদি বন্দির সাহায্য করার মতো কোনো কিছু থাকে, আহমদ মুসা বলল। নিউ হারমানের গণহত্যার ঘটনা সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা কি মিস্টার আহমদ মুসা? নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা করা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে বলল আহমদ মুসা। নিজের নাক কাটা এই লোকেরা কারা? নাক যাদের তারাই তো হবে। বুঝেছি, কিন্তু প্রমাণের কোনো পথ দেখি না। তাহলে যার বা যাদের যাত্রা ভঙ্গ হবার কথা তাদের যাত্রা ভঙ্গ হবে, বলল আহমদ মুসা। তার মুখে হাসি। মিস্টার আহমদ মুসা একটা কঠিন কথা খুব সহজভাবে বললেন। জানেন যা ঘটেছে তার শাস্তি কি হতে পারে? মিথ্যা প্রমাণ করতে না পারলে যা পরিণতি হবার তাই হতে হবে। মিথ্যা প্রমাণ করার ব্যাপারে আপনারও কিন্তু দায়িত্ব আছে, জর্জ আব্রাহাম বলল। প্রমাণের বিষয়টা বাইরের ব্যাপার। আমি গ্রেফতার হবার পর বাইরের কোনো কাজের দায়িত্ব আমার উপর বর্তায় না, বলল আহমদ মুসা। মিস্টার আহমদ মুসা, আপনি আইনত অন্তরীণ থাকলেও কার্যত আপনি আমাদের সহযোগী হবেন। আমরা আপনার সাহায্য চাই। আপনি শুধু বিপদগ্রস্ত নন, আমেরিকাও বিপদগ্রস্ত। নিউ হারমানে যা ঘটেছে তার মূল যদি আমরা উপড়ে ফেলতে না পারি, তাহলে ইহুদি প্রোপাগান্ডা নিউ হারমানকে জার্মানির আসউইথ এ পরিণত করবে। আমেরিকায় আমরা এমন কিছু হতে দিতে পারি না, জর্জ আব্রাহাম বলল। আবেগজড়িত উদ্বিগ্ন কণ্ঠ জর্জ আব্রাহামের। আহমদ মুসার ঠোঁটে বেদনা জড়িত এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, মিস্টার জর্জ, জার্মানির আসউইথে ইহুদি গণহত্যার রহস্য অর্ধ শতাব্দীর বেশি সময়ও বের করা যায়নি। যারাই বের করতে গেছে তারা এক অদৃশ্য শক্তির দ্বারা বাধাগ্রস্ত হয়ে থেমে যেতে বাধ্য হয়েছে। নিউ হারমানে ইহুদি গণহত্যার এই রহস্য উদ্ধার করা সহজ হবে না। আমি পত্রিকাগুলো পড়েছি, তাতে যে ডকুমেন্টসগুলো তারা এনেছে সেগুলো তারা সব দিক থেকে অকাট্য করার চেষ্টা করেছে। তা ঠিক আহমদ মুসা, কিন্তু অপরাধীরা কোনো না কোনো দুর্বলতা বা ফাঁক রেখেই যায়, সেটাই আমাদের ভরসা। আল্লাহ আপনাদের সহায় হন, বলে আহমদ মুসা মুহূর্তের জন্য থামল। পরক্ষণেই বলল, আমি সারা জেফারসনের ব্যাপারে উদ্বিগ্ন মিস্টার জর্জ। আমি তাড়াতাড়ি আনাপোলিসে চলে যেতে এসেছি তার উদ্ধারের কাজ শুরু করার জন্যে। আমরা দুঃখিত আহমদ মুসা, তবে আমাদের সবগুলো নিরাপত্তা বিভাগ সারা জেফারসনের উদ্ধারের জন্য কাজ করছে। আনাপোলিসে আপনি যদি কোনো ক্লু পেয়ে থাকেন আমাদের সাহায্য করতে পারেন, বলল জর্জ আব্রাহাম। আমি আনাপোলিসে এসেছিলাম সাগরিকার বান্ধবী ও শশাঙ্কের প্রেমিকা ইহুদি মেয়ে নোয়ান নাবিলাকে ফলো করার জন্যে। আমার বিশ্বাস সারা জেফারসন সম্পর্কে সে সব কিছু জানে। এ ব্যাপারে সাগরিকা আপনাদের সাহায্য করতে পারবে। থামল আহমদ মুসা। বলল জর্জ আব্রাহাম ওপার থেকে, সাগরিকা ওখানে আছে? আছে, ওকে দিন। বলে জর্জ আব্রাহাম একটা দম নিয়ে আবার বলল, তার আগে শুনুন মিস্টার আহমদ মুসা, এক্ষুনি আপনি ওয়াশিংটনে আমাদের কাছে আসছেন। আমার দুহাত হাত করা পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে মিস্টার জর্জ, বলে হেসে উঠল আহমদ মুসা। আমি দুঃখিত মিস্টার আহমদ মুসা,
গম্ভীর ও বেদনাহত কণ্ঠ জর্জ আব্রাহামের। ধন্যবাদ জর্জ আব্রাহাম, বলে আহমাদ মুসা টেলিফোন তুলে দিল সাগরিকা সেনের হাতে।